Sponsored by Nature Pure, Rice Bran Oil and Mustard Oil. 100% natural, 100% healthy. অন্য মমতা, আনটোল্ড স্টোরি অফ মমতা। 22 নম্বর এপিসোডের বক্তা প্রাক্তন ফুটবলার ও ফুটবল কোচ গৌতম সরকার। लोगों को लेके हम कम करेंगे और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है। মমতা বন্দ্যোপাধ্যায়কে অনেক আগেই দেখেছি। প্রথম কথা সুব্রত মুখার্জির বাড়িতে বহু বছর আগে, তখন মমতা বন্দ্যোপাধ্যায় হয়নি, এই জায়গায় আসেননি। তারপর প্রিয়দা যখন যুব কংগ্রেসের একদম মানে বিশাল জায়গায় প্রিয়দা বিরাজ করছে। প্রিয়দার তো সাংগঠনিক ক্ষমতা তো মানে মানে বলার কোনো অপেক্ষা রাখে না, অসাধারণ একটা ব্যক্তিত্ব। তো প্রিয়দা যখন যুব কংগ্রেসের নেতৃত্বে সেই সময়ও মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব কাছাকাছি ওনাকে দেখতে পেরেছি এই 2011 নির্বাচনের পরেই। ওনাকে সেই সময় তৎকালীন যে আমাদের ক্রীড়ামন্ত্রী ছিল মদন মিত্রর, ওর খুব ইচ্ছে ছিল যে ফুটবল তো পাগল সবাই, সারা বিশ্ব ফুটবল পাগল। আমি কোনো খেলাকে ছোট করে কাউকে বড় করতে চাই না, কিন্তু ফুটবল নাথিং লাইক সকার, যেটা নিয়ে স্বামীজি মানে মানে লুমিনারি আইডল অফ দি এরা, এরকম যুগনায়ক তো আসবে না, এরকম আলোকিত কেউ করতে পারেনি সারা পৃথিবী এই অল্প বয়সে। তো উনি বলছেন ঘরে বসে শুধু গীতা পাঠ করে লাভ নেই, মাঠে গিয়ে ফুটবল খেলো, ঈশ্বরের কাছাকাছি যেতে পারবে। ইট উইল বি নিয়ার টু হেভেন টু ফুটবল দ্যান টু স্টাডি অফ ভগবদ্গীতা। শুধু তাই নয়, স্বামীজির এই কথাটা আমি আরও উল্লেখ করছি এই জন্য, কেননা এত প্রাসঙ্গিক এই মুহূর্তটা, যে ফুটবলটাকে নিয়ে যে সারা বিশ্ব কেন এতটা মাতামাতি করে, কেন সারা বিশ্বে ফুটবলের এত কাদর ওই একটা চামড়ার বস্তুকে নিয়ে, স্বামীজির এই কথাগুলো থেকে বোঝা যাবে। স্বামীজি বলছেন, আরও বলছেন যে শরীর এবং মনের যে বন্ধন সেতু এই খেলাধুলো। তিনি আমাদের গীতাকে কখনো তিনি খাটো করছেন না, গীতা পাঠকে তিনি কখনো অবজ্ঞা করতে বলছেন না, কিন্তু গীতা পাঠের থেকেও অনেক বেশি জরুরি মানুষের মনের বিকাশ, ফ্লারিশ ফর ইউনিটি। তাই বলছে স্বামীজি বলছেন, স্বামীজি অলসো রিয়ালাইজ দ্যাট দি ফ্লারিশমেন্ট অফ ইউনিটি এ ফিজিওমেন্টাল স্ট্রাকচার কুড নট বি ডেভেলপ অনলি টু কালচারিং গীতা। তো কাজেই আমি এই উক্তিটা কেন আজকে এই স্বামীজির এই কথাগুলো কেন উচ্চারণ করলাম, এই উচ্চারণের মাধ্যমেই সাধারণ মানুষ তারা জানতে বুঝতে পারবেন যে ফুটবলের মাহাত্ম্যটা কী, ফুটবলের গ্র্যাভিটিটা কী, ফুটবলের গুরুত্বটা কী, ইম্পর্টেন্স অফ সকার কী, এবং ফুটবল আজকে মানুষকে কেন এইভাবে আনন্দ দেয়। তো যাই হোক, তো সেই প্রথম পশ্চিমবাংলার বুকে এরকম একাডেমি, ফুটবল একাডেমি, আমি জানি না আর কোনো রাজ্যে সরকারিভাবে এরকম একাডেমি করতে পেরেছে কিনা, কিন্তু এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য সম্ভব হয়েছিল। আমি অনেক সময় দেখি অনেকে বলে, বিভিন্ন চ্যানেলে যখন বিভিন্ন অনুষ্ঠানে আমি দেখি খেলা নিয়ে অনেকে অবজ্ঞা করে, খেলা নিয়ে এত কিছু। আমি তাদের শুধু বলতে চাই, খেলাধুলো জাতির মেরুদণ্ড। খেলাধুলোটাকে নিয়ে এইভাবে আপনারা কিন্তু তাচ্ছিল্য করবেন না, খেলাধুলোটাকে নিয়ে এইভাবে সমালোচনার জায়গায় আনবেন না, বা খেলাধুলোটাকে এইভাবে অবজ্ঞার জায়গায় রেখে দেবেন না। এবং সেই খেলাধুলোকে কিন্তু একদম আমি আক্ষরিক করতে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রাধিকার দিয়েছেন। বহু মুখ্যমন্ত্রী এসছেন আমাদের জীবনে, আমরা দেখেছি, কাউকে এতটুকু আমি মানে তাকে খাটো না করে, ছোট না করেও বলছি, এই মুখ্যমন্ত্রী খেলাধুলোর ক্ষেত্রে কিন্তু সব সময় তিনি মারাত্মক ভূমিকা পালন করেছেন। অর্থাৎ যেটা খুব গুরুত্বপূর্ণ, হয়তো সব কিছু সম্ভব হয়নি বা সব কিছু সম্ভব হয়ে ওঠে না, যে কোনো কারণেই হোক, নানান পরিস্থিতির মধ্যে, কিন্তু তবুও ফুটবলকে তিনি যেটা খেলাধুলোকে তিনি সার্বিকভাবে, শুধু ফুটবল বলে নয়, অ্যাথলেট থেকে আরম্ভ করে, ওয়েট লিফটিং থেকে আরম্ভ করে, সাঁতার থেকে আরম্ভ করে, ভলিবল থেকে আরম্ভ করে, দাবা থেকে আরম্ভ করে, তীরন্দাজি থেকে আরম্ভ করে, এরকম মানে সমস্ত ডিসিপ্লিনে, লন টেনিস থেকে আরম্ভ করে। কারণ তার প্রমাণ আপনারা সবাই দেখেছেন যে খেলাধুলোর জগতে যারা বিভিন্নভাবে যারা
এই রাজ্যকে তথা সারা দেশকে গৌরবান্বিত করেছে, তাদেরকে কিভাবে মঞ্চে নিয়ে এসে তাদেরকে কিভাবে অভিনন্দিত করেছেন, যেটা একটা বিরল দৃশ্য। এটা আমি বলতে বাধ্য, এই দৃশ্য আমি কিন্তু কোনো দিন দেখিনি, এই প্রথম ওনার জন্যই হয়েছে। ওনার একেবারে মানে বলতে পারি যে উনি এটা একদম চূড়ান্তভাবে দায়িত্ব নিয়ে এবং সমস্ত কিছু বাধা বিপত্তিকে অতিক্রম করে উনি খেলাধুলোর প্রতি এটা উনি দেখিয়েছেন সারা বিশ্বকে, সারা বাংলাকে, সারা দেশকে, যে হ্যাঁ, যাদের আজকে আমরা ভুলে গেছি, যাদের নাম অনেক আমরা করতে পারি না, তাদেরকে তিনি আবার নতুনভাবে চেনাতে চেষ্টা করেন, রেকগনিশন দিয়েছেন পুরস্কারের মাধ্যমে। তো কাজেই এটা তো বলতে হবে। তো তাকে একটা আমার আরও ঘনিষ্ঠতা হয়ে ওঠে ঝাড়গ্রাম উৎসব, অর্থাৎ সেখানে বিভিন্ন খেলাধুলোর তো আছেই, খেলাধুলোর পরেও যে সমাজের যারা অত্যন্ত দারিদ্র্য সীমার নিচে যারা বসবাস করে, যারা অত্যন্ত অসহায় অবস্থার মধ্যে দিয়ে দিন কাটায়, কিন্তু তাদের মধ্যেও খেলাধুলোটাকে ছড়িয়ে দেওয়া বা বিভিন্ন সমাজসেবার কাজে তাদেরকে একেবারে সামনের সারিতে আনা বা তাদেরকে সেইভাবে তাদেরকে মানে কি বলবো প্রেরণা দিয়ে তাদেরকে আরও বেশি উজ্জীবিত করা, এটা তো চোখের সামনে দেখেছি। এবং আমার সৌভাগ্য এই জন্যই বলতে পারি যে ওই ঝাড়গ্রামের সমস্ত প্রোগ্রামে প্রত্যেকবার আমার একটা সময় ডাক আসবেই আসবে, কারণ আমার ওপর দায়িত্ব ন্যস্ত হতো, মানে দায়িত্ব দেওয়া হতো যে তুমি সমস্ত খেলোয়াড়দের বিভিন্ন জগতের সবাইকে একসাথে করে এই উৎসবে নিয়ে আসবে। এবং সবচেয়ে আরও মজার, আরও আনন্দের, আরও গৌরবের আমি বলি, আমাকে সেই সময় স্পোর্টস সেক্রেটারি যারা ছিলেন তারা মঞ্চে উঠেই বলতেন, গৌতমবাবু বি রেডি, আপনার থেকে কিন্তু সিএম ওই লিস্টটা চাইবে কারা কারা এসছে। অদ্ভুত, আমি পেছনের সারিতে বসে আছি, আমার সব খেলোয়াড়রা বিভিন্ন জগতের সব খেলোয়াড় দেশের জন্য তারা দেশকে গৌরবান্বিত করেছেন তাদের নিজ মানে কৃতিত্বে। তারা যখন বসে আছে সবার মাঝে, যখন কখনো গৌতমদা বলছে, কখনো গৌতম বলছে লিস্টটা দাও আমাকে, এইগুলো মানে বলে শেষ করা যাবে না। বোঝা যেত যে উনি কতটা মানে শুধু মানে পুরস্কৃত করার জন্য না, শুধু তাদেরকে চিহ্নিত করার জন্য না, কত অন্তর দিয়ে, ভালোবাসা দিয়ে, একদম আক্ষরিক অর্থে বলছি, মানে গভীরভাবে উনি চাইতেন যে খেলাধুলো একেবারে এই সমাজে সুপ্রতিষ্ঠিত হোক। খেলাধুলো আমাদের ছেলেমেয়েরা শুধু এই রাজ্য নয়, রাজ্যের বাইরে ভারতবর্ষের দিকে দিকে ছড়িয়ে পড়ুক, সম্মান আনুক এবং বিশ্বের দরবারে তারা একটা নির্দিষ্ট জায়গায় তারা যাতে পৌঁছতে পারে সেইভাবে তিনি সব সময় উৎসাহিত করেছেন এবং গল্প করেছেন একদম শিশুদের মতন। মজা করছে, বসে আছি, মদন মিত্র দূরে বসে আছে, কত মদনকে ডাকো তো একটু, হ্যাঁ অদ্ভুত, মানে এইগুলো মানে বলে বোঝানো যাবে না। একদম এত মানে মনে হয় যে সত্যি উনি মুখ্যমন্ত্রী একদম মনে হয় না। উনি যে এইরকম একটা রাজ্যের সর্বোচ্চ মানে আসনে বসে আছেন, একদম মানে শেষ কথা উনি, এটা একদম বোঝা যায় তার আচরণে, কী সহজ সারল্য তার তিনি ওই যে মজা করতেন, কি করছো তোমরা, কেমন আরও ভালো করে করো, তো খেলাধুলোয় আরও কীভাবে কী করা যায়, এদেরকে দেখো যারা গরিব ছেলে, বিশেষ করে উনি সব সময় এই যে কথাটা উল্লেখ করতেন, আজও করেন, যেটা যে জঙ্গলমহল না, শুধু মানে অত্যন্ত দারিদ্র সীমার নিচে যারা আছে, খুব মানে কষ্টে যারা আছে, অর্থাৎ খুব রিমোট জায়গায় যারা আছে, সেই সমস্ত ছেলে মেয়েদের তোমরা নিয়ে এসো, তোমরা তাদেরকে নিয়ে লালন পালন করো, তাদেরকে উৎসাহ দাও, তাদের জন্য কি করা যায় সেই ভাবনা চিন্তা করো। এইসব গল্প হতে বেড়াতে যাব আমরা, নর্থ বেঙ্গল উৎসবে যাব বলে ঠিক করলাম, আমরা বললাম আমরা যাব, তাই তোমরা যাবে। ওইখানে গিয়ে আমাদের বিশালভাবে মঞ্চে ওইখানকার বান্তু ঘোষ থেকে আরম্ভ করে অনেকে ছিল, গৌতম ঘোষকে ছিল যে আমাদের যে ফিল্ম ডাইরেক্টর, গৌতম ঘোষ থেকে আরম্ভ করে অনেক বিশিষ্ট জনরা গিয়েছিলো, নাইমুদ্দিন থেকে আরম্ভ করে অনেক বিশিষ্ট জনরা গিয়েছিলো, শ্যামতাপা, আমরা সবাই ওইখানে গিয়ে উনি মজা করছেন। উনি ওই আঁকার মানে ওনার তো বিভিন্ন দিকে ওনার প্রতিভার মানে কি বলবো বিচ্ছুরণে আর বলার অপেক্ষা রাখে না, উনি আঁকছেন আর ওইখান থেকে বলছেন একটু গৌতমকে বলতে বলো, গৌতম কিছু বলবে। তো জুন মালিয়া ওখানে ছিল, জুন বলছে যে গৌতমদা রেডিও, তোমাকে কিছু বলতে হবে। তো এইরকম বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনার মাধ্যমে
ওনার সাথে কথোপকথন, মানে বললাম না, মানে বিভিন্ন অনুষ্ঠানে, ব্যারাকপুরে অনুষ্ঠান হচ্ছে, পুলিশের অনুষ্ঠান, সেখানে আমরা গেছি, অনেক ক্রীড়াবিদ সেখানে, সোমা বিশ্বাস যে ভারতবর্ষকে বারেবার গৌরবের জায়গায় নিয়ে গেছে, সোনা পেয়েছে, রূপো পেয়েছে, দোলা ব্যানার্জি থেকে আরম্ভ করে, সরস্বতী থেকে আরম্ভ করে, মেয়েরা, ছেলেরা, আমরা খেলোয়াড়রা, দিব্যেন্দু বুড়া থেকে আরম্ভ করে প্রসূন, সবাই আমরা, আমাদের সমরেশ চৌধুরী, সুব্রত ভট্টাচার্য, তো ওইখানে গিয়েও উনি মজা করছেন, আমাদের মাঝে চলে এসছেন, মানে ওইখানে মেন প্রোগ্রামটা হচ্ছে, সেখান থেকে উনি আমাদের মাঝে, বা তোমাদের সাথে একটু গল্প করবো তোমরা, এই যে ওনার এই অমায়িক আচরণ, এই অমায়িক ভালোবাসা, এত মানে কোনো রকম তার মধ্যে, মানে কি বলবো, এতটুকু অহংকারের নেই, এতটুকু তার আচরণের মধ্যে বোঝা যায় না যে উনি ওই জায়গায় আছেন, বসে আছেন। এটা আমাদের বারে বার আমাদেরকে আশ্চর্যজনিত, মানে আমাদেরকে মুগ্ধ করেছে। এবং বহু অনুষ্ঠানে হচ্ছে, আমরা গেছি, যে কোনো অনুষ্ঠানে, সরকারি বেসরকারি, যে কোনো অনুষ্ঠানে যখন কথা হয়েছে, উনি ওইখান থেকে মঞ্চ থেকে বলছেন, এই তো গৌতমরা এসছে, সবাই এসছে, মানে উনি নাম ধরে ধরে বলছেন, এরকম মঞ্চে ডেকে এনেছেন। আমরা অনুষ্ঠান হয়ে গেছে, আমাদের পুলিশ সুপার এসে বলছেন, আপনাদের ডাকছেন, সিএম ডাকছেন, আপনারা যাবেন না কিন্তু। সেখানে চায়ের আড্ডারে, সেখানে গুরবক্স সিং বসে আছে, আক্তার আলী বসে আছে, জয়দীপ মুখার্জি বসে আছে, আমরা সবাই বসে আছি, শান্তাবাস, সুব্রত ভট্টাচার্য থেকে আরম্ভ করে সবাই বসে আছি আমরা। তো সেখানে একদম গল্প জুড়ে দিল, বাচ্চা ছেলের মতো গল্প, কাজু বাদাম খাচ্ছে, কাজু বাদাম দিয়েছে, তোমরা খাও, নাও, এই আমি একটু দিলাম, নিয়ে খেলো, মানে এই যে একটা ঘরোয়া পরিবেশে, চলো কোথাটা ঠিক করো, আমরা একসাথে আমরা একটা জায়গায় যাব, আনন্দ করবো, বেড়াতে যাব, চলো। তো এইরকম বিভিন্ন সময়ে ওনাকে যেভাবে দেখেছি, তাতে এইটুকু মনে হয়েছে যে উনি নিশ্চয়ই রাজনীতিবিদ হিসেবে, হয়তো ওনার পরিচয় রাজনীতিবিদ হিসেবে তো মানুষ চেনে, ভারতবর্ষ তথা বিশ্বের বহু জায়গায় তার নাম ছড়িয়েছে, কিন্তু মানুষ মমতা, এটা কিন্তু অনেকেই জানে না। এরকম ঘটনার মাধ্যমে তিনি তার পরিচয় রেখেছেন, যেখানে রাজনীতির নেই, কোনো গন্ধ নেই, রাজনীতির কোনো কথা নেই। দার্জিলিংয়ে বেড়াতে গেছি, অদ্ভুত ওই দৃশ্য দেখে তো আমার, মানে আমি খালি মানে কি বলবো, মানে একটা নজিরবিহীন, আনপ্রেসিডেন্টেড, অভূতপূর্ব দৃশ্য। সেখানে যারা সার্ভ করছে, যারা খাবার দিচ্ছে, আমাদের খাবার দেওয়ার জন্য যারা তৈরি হচ্ছে, উনি নিজে গিয়ে তাদেরকে সার্ভ করে খাবার দিচ্ছেন, প্রচারের জন্য নয় কিন্তু, সেখানে কিন্তু কোনো সাংবাদিক নেই, কোনো ফটোগ্রাফার নেই, উনি গিয়ে দিচ্ছেন। এগুলো আমাদেরকে আরও বেশি করে আকর্ষিত করেছে। পেলেকে তো উনি যথেষ্ট, পেলেকে যা সম্মানিত করেছেন, পেলে তো অতটা জানেন না, মুখ্যমন্ত্রী পেলে হয়তো সেটা দেখেছেন। পেলে একটা মানে ব্যাপক বিশাল ব্যাপার, পেলে সারা বিশ্বের মানে কোনায় কোনায় ওর নাম, ওকে সবাই চেনে, কিন্তু পেলেকেও উনি সম্বোধিত করেছেন এবং খুব আন্তরিকভাবে তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন, সেটা মঞ্চে সবাই দেখেছে। এটাও একটা বিশেষ মুহূর্ত। মারাদোনা সব বলছি তো, খেলাধুলোর প্রতি ওনার, আমি যেটা সত্যি কথা বলতে, আমি কিন্তু এইরকম ভালোবাসা আমি কারোর মধ্যে দেখিনি। এটা ঠিক যে ওনার জন্যই, ওনার আমলেই এইভাবে এই ধরনের বিশ্বমানে এই সমস্ত খেলোয়াড়দের, মেসিরা এখানে খেলে গেছে, মদনের যেটা যুব ভারতীতে মেসি থেকে আরম্ভ করে, এটা আমরা কোন ভাবতে পারি না যে বিশ্বের তাবর খেলোয়াড়রা একসাথে, এতগুলো খেলোয়াড়, এই দৃশ্য আগে কোন হয়নি, কেউ পারেনি নিয়ে আসতে। যাই হোক, এগুলো তো আমাদের স্মৃতিকোঠায়, একেবারে মণিকোঠায় গেঁথে আছে, রেমিনিসেন্ট যাকে বলে। মানে ওনার সম্বন্ধে বলার কিন্তু মানে বলে শেষ করা যাবে। খেলোয়াড়দের যাদের সবাই ভুলে গিয়েছিল, যারা সমাজ থেকে প্রায় বলা যায় বিলীন হয়ে গিয়েছিল বলতে গেলে, কেউ চিনত না, কেউ জানতো না, তাদেরকে মঞ্চে এনে তাদেরকে সম্বর্ধিত করেছে এবং অত্যন্ত আন্তরিকভাবে, আন্তরিক শুধু না, শ্রদ্ধা সহকারে প্রত্যেককে, বিভিন্ন জগতের সমস্ত তাবর সিনেমা জগৎ, নাট্য জগৎ, সঙ্গীত জগৎ থেকে আরম্ভ করে যাত্রা জগৎকে, সে তো উনি করেছেন, সে তো সবাইকে উনি মানে রেকগনাইজ করেছেন, সমৃদ্ধ করেছেন, তাদের জন্য যতটা পেরেছেন করেছেন সাধ্য মতন। কিন্তু খেলোয়াড় জগৎ নিয়ে আমি এটা বলতে পারি, এরকম ঘটনা কিন্তু আমি কোনোদিন দেখিনি। এরকম মুহূর্ত এই মুখ্যমন্ত্রী যা করেছেন, এটা স্বীকার করতে হবে। মঞ্চে 5 বার করে, মঞ্চে গৌতম একটু বল না চাও, হ্যাঁ আমি আর বিদেশ, এই যে অদ্ভুত, এখানে গৌতম সেইটাও সারা
মানে মানে বোধহয় বহুদিন ধরে বহু মাস ধরে ওটা দেখিছে। গৌতম একটু বল নাচো, দেখো দেখো গৌতম সরকার না যাচ্ছে, বল না যাচ্ছে, বিদেশ নাচাও। এই এই মুহূর্তগুলো মানে একদম শিশুর মতন আচরণ যাকে বলে, অদ্ভুত। মানে এত এত উনি মানে এত মিশে যেতেন, ওনার ইনভলভমেন্টটা এত মানে গভীর হয়ে যেত যে মানে কিছু বলার ছিল না। ওই আমরা নাচাতে শুরু করলাম, মঞ্চ থেকে উনি বল ছুড়ে দিচ্ছেন, গৌতম মারো, বল মারো, মানুষ মারো, পিন্টু সমরদা মারুন, সুব্রতদা মারুন। তো এইরকমভাবে উনি সব সময় বারেবার উনি এইটা করেছেন। এবং সেটা থেকেই এইটুকু আমি বলতে পারি যে বোঝা যায় যে ওনার মতন ওনার মধ্যে কী সারলত্ব আছে। কি এটুকু বলতে পারি যে উনি কিন্তু মানে ওনার যে যে যেভাবে উনি যে কথাগুলো আমি এত বললাম খেলাধুলো বা বিভিন্ন জগৎ নিয়ে, সেখান থেকে উনি কিন্তু সরে আসেননি, বরং উনি আরও চেষ্টা করেছেন এই ক্রীড়া যে যে ফান্ড যেটা বলি আমরা, স্পোর্টস ফান্ড যেটা, উনি বরং সেটাকে এনহ্যান্স করেছেন, বাড়িয়েছেন অনেক বেশি। এবং খেলাধুলোটাকে উনি সবসময় অগ্রাধিকার দিয়েছেন। দিদিকে বলেছিলাম, দিদি খেলাধুলোটাকে একটু যদি আপনি অগ্রাধিকার দেন এবং নিশ্চিতভাবে স্কুলগুলোকে, বিশেষ করে স্কুল যারা প্রাণকেন্দ্র, যেখান থেকে ট্যালেন্ট মানে ট্যালেন্টের বিকাশ হয়, ট্যালেন্টের মানে প্রকাশ হয় যেখান থেকে, এবং এটা খুব জরুরি একটা ছেলে বা তরুণী বা কিশোরী এদের জন্য খেলাধুলোটা হচ্ছে জাতির মেরুদণ্ড। যে তার চারিত্রিক বৈশিষ্ট্য থেকে আরম্ভ করে, তার ভালোবাসা থেকে আরম্ভ করে, লড়াই থেকে আরম্ভ করে, এবং সবচেয়ে বড় কথা মানুষের জন্য মানুষের পাশে থাকা, বিপদে মানুষের পাশে থেকে তার পাশে থাকা। পরে পরিপূর্ণভাবে একটা মানুষের মতো মানুষ হওয়ার জন্য খেলাধুলোটাকে সবার আগে দিতে হবে। তো উনি হাসতে বলছেন, গৌতম কম্পালসারি, আমি বলেছিলাম কম্পালসারি করা যাবে না, নিশ্চয়ই এটার গুরুত্ব আছে, এটা করতে হবে, আমি চেষ্টা করছি, তুমি ভালো কথা বলেছো। তো এইভাবে ওনার কাছে যখন প্রস্তাব রেখেছি, উনি আনন্দের সেটা গ্রহণ করেছেন। এবং আমি এটা খুব দৃঢ়ভাবেই বলেছি, কারণ আমি চাই, আজও চাই যে খেলাধুলোটাকে একেবারে স্কুল স্তর থেকে, আমি এখনও বলছি আপনাদের চ্যানেলের মাধ্যমে, অগ্রাধিকার একেবারে আবশ্যিকভাবে দেওয়া উচিত। সমাজকে সুশৃঙ্খলভাবে চালাতে, সমৃদ্ধ করতে, সমাজকে বলিষ্ঠ করতে, সমাজের অগ্রগতির জন্য খেলাধুলোকে অগ্রাধিকার দিতে হবে, এবং সেটা স্কুলের মাধ্যমেই করতে হবে। স্কুলে এটাকে যার যেরকম সুবিধা, আমি বলছি না যে একটা বিশেষ কোনো ডিসিপ্লিনই সেই স্কুলে করতে হবে না। স্কুলে ইনফ্রাস্ট্রাকচার, তাদের পরিকাঠামো অনুযায়ী, তাদের সুযোগ সুবিধা মতন। আমি তখন সেন্ট্রাল ব্যাংকে ছিলাম, আমার দুর্ভাগ্য, আমি বোম্বে, আমার টিকিট কাটা, আমি একদম নিশ্চিতভাবে যেতাম, আমার একটা প্রোগ্রাম ছিল প্রচণ্ড। আমি সেদিন গেলে হয়তো আগেই আমার পরিচয় হতো, কিন্তু যখন যেটা হবার তখন সেটা হবে, বলে না মানে 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 ম্যাড প্রপোজেস গড ডিসপোজেস, যখন যেটা হবার তখন সেটা ঘটবে। যাই হোক, তো আমি সেন্ট্রাল ব্যাংকে চাকরি করতাম, গেট স্ট্রিট ব্রাঞ্চে আমি গেছি, আমি অফিসে বসেছি, ফোন এসছে, আমাকে সিএম বলছেন, মানে আমাদের চিফ ম্যানেজার বলছেন যে গৌতমদা আপনার ফোন এসছে। ফোনটা করেছেন সেই সময় প্রদ্যুৎ গুহ বলে দারুণ মানুষ ছিলেন, দারুণ, আমার খুব প্রিয় মানুষ ছিলেন, খেলাধুলোর জগতে একটা বলিষ্ঠ নাম, আইএফএ সেক্রেটারি ছিলেন, এরকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ খেলার জগতে খুব কম এসছেন। তো প্রদ্যুৎদাকে খুব ভালোবাসতেন মমতা বন্দ্যোপাধ্যায়, সবাই জানে, ভীষণ ভালোবাসতেন, এবং মানে 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 প্রদ্যুৎদাকে গার্জেন হিসেবে কখনো মেনেছেন উনি। তো সেই প্রদ্যুৎদাটা ফোন পেলাম, আমার দুর্ভাগ্য, আমি ইভিনিং ফ্লাইটেই চলে যাব। আমাকে বললো, গৌতম একটা অনুরোধ, গৌতমবাবু আপনি একটা অনুরোধ আপনাকে রাখতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায় চায় ওই গড়িয়াহাটে একজন এতে কোনো এনকাউন্টার একজন মারা গেছিল বা পুলিশের গুলিতে, যাই হোক এই মিছিলটা আজ আপনি কোনো সাহিত্যিক না, আজ আপনি এটা লিড করবেন। তো সেই সময় এই আমন্ত্রণটা পেয়েছিলাম, মমতা চাইছে, ও নিজেই বললেন, প্রদ্যুৎ গুহ নিজে বললেন যে মমতা চাইছে এটা আপনি আজকে লিড করবেন। তো আমার সৌভাগ্য, আমি তো বলছি আমি কোনো দিন এইরকম ভালোবাসা কোনো মুখ্যমন্ত্রীর কাছে পাই। নিশ্চয়ই মুখ্যমন্ত্রীরা তারা ব্যস্ত, তারা সমাজের বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় তারা এত চূড়ান্তভাবে তারা মানে এমনভাবে তারা জড়িয়ে থাকে, তাদের পক্ষে নির্দিষ্টভাবে কাউকে ভালোবাসা সম্ভব না। কিন্তু এটা ঠিক যে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী আসার পর থেকে এই যে খেলাধুলোর জগৎটা নিয়ে বিশেষ করে আমি বলতে বাধ্য হচ্ছি, উনি কিন্তু আপনার চেষ্টা করে গেছেন। সাফল্য ব্যর্থতা সেটা নিয়ে আলোচনা, সেটা মানে বিতর্কের ব্যাপার, সেটা আমি সেখানে যাব না, কিন্তু উনি চেষ্টা করেছেন, আজও চেষ্টা করে যাচ্ছেন। আইএসএলের যখন এখানে কলকাতায় হবার কথা, অর্থাৎ যখন আইএসএল হতে চলেছে এবং
মানে এদিকে কলকাতা যখন মানে এদিকে মোহনবাগান যখন মানে সঞ্জীব গোয়েঙ্কার যে টিমটা সেই টিমটাকে নিয়ে যখন মানে আলোচনা হচ্ছে সেইখানে নবান্নে যে কীভাবে এই টিমটা হবে বা এই টিমের টুর্নামেন্টটা কীভাবে হবে, যা সব দায়িত্ব সরকারের উপর একটা বর্তায়, সেখানে উনি কতটা অগ্রণী ভূমিকা নিয়েছিলেন সেটা বলি, এবং সে মজার মাধ্যমে। তা আমরা অনেকে গেছি, মানুষ বিদেশ, আমি, বিকাশ পাজি ছিল, তারপরে প্রশান্ত ব্যানার্জি, সমরেশ চৌধুরী, আমরা সব গেছি। তো সেখানে শোভনদেব চট্টোপাধ্যায় এবং অরূপ বিশ্বাসকে ডাকা হয়েছিল। তো উনি ওইখানে যাই হোক, হ্যাঁ, তো উনি ওইখানে আমাদের সবাইকেই আমন্ত্রণ করে গল্প করছে, মজা করছে, খেলার গল্প করছে, বিভিন্ন খেলা বিভিন্ন ইয়েতে। তো উনি সঞ্জীব গোয়েঙ্কা, উৎসব প্রায় থেকে আরম্ভ করে তারপরে ওই হর্ষ নেউটিয়া সবাই গেছে, ওরা তো কলকাতার টিমটার দায়িত্বে ছিলেন। তো গল্প হচ্ছে, খুব মজা করছে, খেলা নিয়ে আর কি, খেলার কথা নিয়েই বলছে আর কি, যে ফুটবল আমার মা খুব ভালোবাসছেন, আমার বাবা গল্প করছেন একদম, হ্যাঁ একেবারে মা ফুটবল, গৌতম জানো তো, মা ভীষণ ফুটবলকে ভালোবাসতো, ফুটবল মানে ফুটবলে খেলা হলে মা টিভির পাশে বসে দেখবে। তো এটা একটা বিরাট ব্যাপার, মানে ওনার মা ভালোবাসেন ফুটবল, এটা শুনেই আমাদের মনে একেবারে আমরা আন্দোলিত, মানে আমাদের ভেতরে একটা অদ্ভুত একটা মানে কি বলবো, একটা আলাদা একটা আনন্দের একটা মানে আনন্দ একটা বয়ে গিয়েছিল। তো সেইখানে যখন গল্প হচ্ছে কী হবে, জিতবে তো হারবে, তো সেখানে ওদের তরফ থেকে বলা হচ্ছে যে কে বলবে, সঞ্জীব গোয়েঙ্কা বললো যে সঞ্জীব গোয়েঙ্কা বলবে, আমাদের থেকে কে বলবে। তো সেখানে বলছেন সঞ্জীববাবু বলছে, সঞ্জীব গোয়েঙ্কা বলছে, দিদি তাহলে এখানে এখন তো টেম্পোরারি, তখন মদন মিত্র ছিল না আর কি, অরূপ বিশ্বাসকে আর কি টেম্পোরারি দায়িত্ব দিয়েছ, বললো না গৌতমদা বলবে, আমাদের হয়ে সরকারের তরফে গৌতম বলবে। এই যে ফানগুলো সব হেসে করে উঠিয়ে মানে হেসে উঠেছে, শোভনদেবকে দেখি বলেছে, শোভন না কেউ না, গৌতমদা বলবে। তো মজা করে এইভাবে কেউ যাবে না এখানে, খেয়ে দে যে খাওয়া দাওয়া করে যাবে, খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে, সেই ফ্রাই মজা সেই করে ওইখানে, সেই খাবার টেবিলও একটা অদ্ভুত একটা আনন্দ, সেটা বলে বোঝানো যাবে না। মানে উনি মানে বোধহয় খাওয়াতেও সবাইকে ভালোবাসেন, যে কোনো মানুষকে, সে যে বিখ্যাত মানুষ তাই না, অখ্যাত মানুষকে উনি খাওয়াতে ভালোবাসেন, যে কোনো স্তরের মানুষের সাথেই ওনার এই মেলামেশা, ওনার এই মানে আচরণ, যেটা উল্লেখ করার মতো। তো এগুলো মনে পড়ে আর কি ভীষণভাবে। জিতলে কিন্তু আমরা আবার মিলিত হব, আমাদের কিন্তু বিরাটভাবে আমরা সেলিব্রেট করব, জিততে হবে কলকাতাকে, হ্যাঁ। তো এই ঘটনাগুলো উনার আচরণ বলছি, উনি এইভাবে গল্প করতেন যে খেলাধুলোটা, ফুটবলটা কত মানে খবরও রাখতেন, উনি অনেক খবর রাখতেন, খেলাধুলো নিয়ে উনি গল্পও করেছেন অনেক। বোঝা যেত যে উনি কিন্তু একদম না জেনে ফুটবলকে ভালো না বেসে উনি এসব কথা বলছেন, সেটা ওনার আচরণ মধ্যে বোঝা যেত। हम डरते नहीं, हम मरने के लिए तैयार है। जो डरते हैं वो मरते हैं, और जो लड़ते हैं वो जीतते हैं। हम करेंगे, लड़ेंगे, जीतेंगे। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পোষের বাধা, প্রস্তর শক্ত, বাংলাকে ভাগ করা যাবে না। लोगों को लेके हम कम करेंगे, और लोगों को लेके हम कम करेंगे तो भी कामयाबी हम लोग सब हो सकता है।